ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল জুমাতুল বিদা। দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন। এই দিনটির মাধ্যমে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। রমজান মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাতের সঙ্গে জড়িত এই দিনটি তাই মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত ও বরকতের জন্য দোয়া করেন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মর্যাদা অনেক বেশি। আর রমজান মাসে শুক্রবারগুলো রহমত ও নাজাতের বিশেষ সওগাত নিয়ে আসায় আজকের দিনটির গুরুত্ব আরও দ্বিগুণ। ঢাকা সহ দেশের সব মসজিদে, বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত, ইবাদতের গুরুত্ব ও নৈতিক শিক্ষা তুলে ধরা হয়। পাশাপাশি নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের কল্যাণ, মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস, লঞ্চ, টার্মিনাল এবং রেল স্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। আজ সকাল পর্যন্ত দেশের 4টি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না। ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। শেষ মুহূর্তে ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের ঢল ও গাড়ির বাড়তি চাপ খুব একটা চোখে পড়েনি। তবে যাত্রী ওঠানামা এবং উল্টো পথে অটোরিকশা চলাচল করা এই অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ট্রাফিক পুলিশের অপ্রতুলতার পাশাপাশি এই পয়েন্টে সড়কের পাশে গাড়ি পার্কিং করায় লেন সংকুচিত হয়ে গেছে। এছাড়া যেখানে সেখানে যাত্রী উঠানামা করায় যানবাহনের জটলা সৃষ্টি হয়েছে। ফলে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি। তবে মহাসড়কের অন্য অংশ দিয়ে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গতকাল দুপুরের পর থেকে স্বাভাবিক হতে থাকে চন্দ্রাত্রী মোড় ও আশেপাশের এলাকার যানজট পরিস্থিতি। সকাল থেকে এ স্থান দিয়ে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছে যাত্রীরা। এশিয়ার অন্যতম বৃহৎ এবং দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানগুলোর একটি দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত ঘিরে সেখানে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ সংস্কার, কাতার চিহ্নিতকরণ, মাইকিং, অজু ও পানির ব্যবস্থা, সঙ্গে বহুস্তর নিরাপত্তা সব মিলে লাখো মুসল্লির আগমনকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে পুরো ঈদগাহ প্রাঙ্গণ। দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে এবার ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইমামতি করবেন মৌলানা মাহফুজুর রহমান। প্রশাসন বলছে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণ মাথায় রেখে মাঠকে নামাজ উপযোগী করে তোলার কাজ প্রায় শেষ। প্রায় 22.99 একর আয়তনের এই ঈদগাহ ময়দান দীর্ঘদিন ধরেই বড় জামাতের জন্য পরিচিত। 52 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন ঈদগাহ মিনারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাঙ্গণ এখন দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের অন্যতম প্রধান আয়োজন স্থল হিসেবে পরিচিত। বড় জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়লে নিজেকে অনেক ভালো লাগে। এজন্য এই বরাবর এই যে দিনাজপুর বড় মাঠে নামাজ পড়ার জন্য আমরা আসি। মাঠ জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা, কাতারের দাগ টানা, সাউন্ড সিস্টেম স্থাপন এবং মুসল্লিদের চলাচল সহজ করতে প্রবেশ ব্যবস্থা প্রস্তুতের কাজ। আমার গাছের পাতা কিছু বাকি ছিল চুল লাইনের, ওগুলো ক্লিয়ার করতেছে। তবে আশা করা যায় আজ সাচবল হবে আর কি। বাসা এখানে আজীবন আমি নামাজ পড়ি এখানে। নিরাপত্তার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে মুসল্লিদের নিরাপত্তায় থাকবে বহু স্তর ব্যবস্থা। বৈরী পরিবেশ না হয়, বৃষ্টি বা ঝড় না হয়, তাহলে আমরা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশে এখানে ঈদ উল ফিতরের 2 রাকাত ফরজ নামাজ ইনশাল্লাহ আমরা এখানে আল্লাহর অশেষ রহমতে পড়তে সক্ষম হব। আমাদের ইতিমধ্যে স্কেলেটন দেওয়া হয়ে গেছে, আমাদের গোয়েন্দা নজরদারিও আছে। যাক সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ঈদের জামাত যেন হয় সেজন্য দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। ঐতিহাসিকভাবে গোরে শহীদ বড় ময়দানে দেশভাগের পর থেকেই ঈদের জামাত হয়ে আসছে। পরে মাঠ সংস্কার ও মিনার নির্মাণের পর এর পরিধি ও পরিচিতি আরও বড় হয়। এখন দিনাজপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকেও বিপুল সংখ্যক মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নিতে আসেন। আগামী ঈদ উল ফিতরের জামাত আমরা সকলে মিলে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এখানে আমরা ইনশাআল্লাহ পালন করব, নামাজ আদায় করব এবং মুসল্লিগণকে দল বলে এখানে আসার জন্য আহ্বান রেখে
সব প্রস্তুতি শেষে এখন কেবল অপেক্ষা ঈদের সকাল। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা আর মিলনের বার্তা নিয়ে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান আবারও পরিণত হবে লাখো মুসল্লির এক মহাসমাবেশে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। আজ সকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বিঘ্নে পারাপারে বিআইডব্লিউটিসি 17টি ফেরি এবং বিআইডব্লিউটিএ 20টি লঞ্চ চালু রেখেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি জোরদার করেছে। দর্শক, এবার জানাবো ঘাট পরিস্থিতি। আর দৌলতদিয়ায় আছেন সহকর্মী মমিন শেখ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মমিন, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। তো গতকালে তো ভীষণ ঝড় বৃষ্টি হলো, আর এই ঝড় বৃষ্টির পর আজ ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। আজও কিন্তু বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছিলেন যাত্রী সহ যানবাহনের চালকেরা। আমি যদি বলি যে সকালের পর থেকেই এই নৌরুটে বৈরী আবহাওয়া এবং ঝড় বৃষ্টি এবং পদ্মায় নদীতে প্রচণ্ড বেগে বাতাস বইছিল এবং প্রচণ্ড স্রোতের সৃষ্টি হচ্ছিল। এই কারণে কিন্তু নৌরুট চলাচল একটু ব্যাহত হচ্ছিল এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিকভাবেই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। এবং অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন প্রায় 2 ঘন্টার মতো এই নৌরুটে লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রেখেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে এই যে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টির কারণে প্রচণ্ড ধুলাবালির কারণে কিন্তু বেশি দুর্ভোগে পড়েছিলেন যাত্রী সহ পারাপাররত যানবাহনের চালকেরা। তবে আমরা দেখেছি যে নিরাপত্তার বেষ্টনীতে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, কঠোর নিরাপত্তা কিন্তু দিয়ে যাচ্ছিলেন। প্রত্যেকটা ঘাটেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের আমরা দেখেছিলাম। আমি যদি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের উপস্থিতিও আমরা দেখেছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস কিন্তু নিজে এই ঝড় বৃষ্টির মধ্যে তিনি পর্যবেক্ষণ এবং পরিদর্শন করেছেন যেন যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রীরা যেন তারা নিরাপদে বাড়ি ফিরতে পারে। আমি আপনাকে জানিয়ে রাখি আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্রই তারা কাজ করে যাচ্ছে যেন যাত্রীরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে, ঈদের আনন্দ, ঈদ উৎসবে মেতে উঠতে পারেন। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মমিন শেখ। শেষ দিনে ট্রেনের ঈদ যাত্রায় দেখা মিলেছে স্বস্তি। যাত্রী কম থাকায় কমলাপুর রেল স্টেশনের বেশিরভাগ ট্রেনের বগি ছিল খালি। চাপ কম থাকায় অনেকে শেষ মুহূর্তে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে, আবার কেউ কেউ যাচ্ছেন বেড়াতে। সান্তাহারে রেল দুর্ঘটনা ছাড়া এবার ঈদ যাত্রা ছিল স্বস্তির বলে মনে করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক। দর্শক, এই নিয়ে বিস্তারিত রিপোর্টে আছেন এস.এম. আরিফ। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবে গত কয়েকদিন অতিরিক্ত যাত্রী চাপে অনেকের মাঝেই দেখা গেছে বিরক্তির ছাপ। অবশ্য শেষ দিনে পরিস্থিতি একদমই উল্টো। কমলাপুর রেল স্টেশন অনেকটাই ফাঁকা। স্বস্তির যাত্রার কথা মাথায় রেখে কেউ কেউ শেষ সময়ে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ঈদ হলে তো আর যাওয়া হতো না, যেহেতু আমরা একটা দিন পাইছি তাহলে এটা ঈদ বোনাস হিসাবেই পাইছি আর কি। খুব ভালো লাগতেছে, নিরিবিলি যাইতেছি, কোনো যানজট নাই, রাস্তা একবারে পাকা। ঢাকা শহর খুবই ফাঁকা, কিন্তু ঈদ আনন্দটা খুবই ভালো লাগতেছে এই যাতায়াতে। কেউ আবার পরিবার নিয়ে যাচ্ছেন বেড়াতে। যাত্রী চাপ কম থাকায় ছিল না ঠেলাঠেলি ভিড় আর কোনো ধরনের ভোগান্তির অভিযোগ। সিলেটে আসলে আমাদের কেউ কোনো রিলেটিভ নাই, মূল উদ্দেশ্যটাই হলো ঘোরা এবং ঈদের নামাজটা ওইখানে আদায় করা। না, আমরা এমনি ঘুরতে যাচ্ছি, মজায় যাব, অনেক মজা হবে। এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি ছিল রেলওয়ের। সান্তাহারে রেল দুর্ঘটনা ছাড়া এবার ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা যাত্রীদের প্রত্যাশা পূরণে সফল হয়েছে বলে মনে করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক। আমাদের ব্যবস্থা খুবই ভালো ছিল, শুধু আপনি যদি দুর্ঘটনার অংশটুকু বাদ দেন তাহলে আমাদের শিডিউলের কোনো বিপর্যয় ঘটে নাই।
আমাদের কোথাও তেমন কোনো কমপ্লেইন আমরা পাই নাই। 44টি আন্তনগর সহ এদিন চলাচল করে মোট 57টি ট্রেন। বাতিল হয় নীলসাগর এক্সপ্রেস সহ 3টি রেলের যাত্রা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। সাজসজ্জায় নতুন রূপে সেজে উঠেছে জেলার পর্যটন কেন্দ্রগুলো। রমজানে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে লাখো পর্যটকের আগমনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। আগতদের নিরাপত্তায় 3 স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। হাফিজা খানম জ্যোতি রিপোর্ট। রমজানে অনেকটাই পর্যটক শূন্য ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্র সৈকতের প্রায় 120 কিলোমিটার জুড়ে ছিল না পর্যটকদের উপস্থিতি। এই সময়টাকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন ও অবকাঠামো উন্নয়নে ব্যস্ত ছিলেন সংশ্লিষ্টরা। আমরা সদা প্রস্তুত, ইনশাল্লাহ আমরা হোটেলের সমস্ত কার্যকলাপ শেষ করছি এই মুহূর্তে। পর্যটকদের জন্য আমাদের হোটেলে যারা স্টে করবেন তাদের জন্য আমরা রেগুলার ট্রেডিশনাল বুফের অ্যারেঞ্জমেন্ট রাখবো। রমজানে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে মৌসুম এলেই হোটেল ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে 2 থেকে 3 গুণ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়। যদিও পর্যটক হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় না করার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ভাড়া গ্রহণ করা, পর্যটকদের হয়রানি করা এবং আরও অন্যান্য অশালীনতা, আমি আশা করি যে এই বছর সেটা 0% চলে যাবে। সার্বিকভাবে জেলা পুলিশ, কক্সবাজার ডিসি অফিস এবং কক্সবাজার স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে সার্বিকভাবে এই পর্যটকদের সেবা দিতে পারবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। টহল টিম, মোবাইল টিম এবং সাদা পোশাকে পুলিশের সমন্বয়ে 3 স্তরের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে আমাদের এসপি মহোদয়ের নির্দেশে আমরা প্রায় 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আগত টুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য। আমাদের এখানে যে সমস্ত স্পট আছে, টুরিস্ট স্পট আছে, সেই স্পটে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের লম্বা ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকদের আগমন ঘটবে। আগত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানান এই কর্মকর্তা। আমাদের প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আলাদা করে আইন শৃঙ্খলা মিটিংও করেছি এই পর্যটকদের আগমন উপলক্ষে, এবং বিভিন্ন হোটেল মোটেল মালিক যারা আছেন, ওনার্স যারা আছেন, তার সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার্স যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা সভা করেছি। হাফিজা খানম জুথি, মাই টিভি। ঈদ আনন্দ থেকে বঞ্চিত বরিশালের প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ। সংখ্যালঘু এই মানুষের মাঝে এবার নেই কোনো ঈদের আমেজ। ভিক্ষাবৃত্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা তুলে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ অসহায় এসব মানুষদের। দর্শক আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেল আছেন বিস্তারিত রিপোর্টে। বরিশালের রসুলপুর কলোনি কীর্তনখোলা নদীর পাড়ের সরকারি খাস জমিতে কয়েক যুগ ধরে বসবাস করে আসছে তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো। দলনেতা কবরী হিজড়ার নেতৃত্বে এরা ব্যবসা প্রতিষ্ঠান, বিয়ে বাড়ি, নতুন অতিথি বরণে নাচ গান করে পেট চালালেও নানান কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে কাটাচ্ছে মানবেতর জীবনযাপন। আমরা খেয়ে পরে মোটামুটি ভালো ছিলাম, এবার ঈদে আমাদের অবস্থা ভালো না, আমাদের কালেকশনও ভালো না। এবার ঈদ আমাদের অনেক কঠিন কাটবে, কেউ আমাদের খোঁজ খবর নেয় নাই। তাই এবার ঈদে নতুন কাপড় তো দূরের কথা, এদের মুখে উঠবে না একটু সেমাইও। বিগত বছরে সরকারি কিছু সহায়তা পেলেও এবার তাদের খোঁজ নেয়নি কোনো রাজনৈতিক দল বা প্রশাসক। আগে তো পাবলিকের কাছে গেলে টাকা দিতে, পয়সা দিতে, অথবা সরকার ছিল, সরকারের কাছে আগে অনুদান পাইতাম। সরকার আইছে, কোনো অনুদান পাই না, কেউ আমার কাছে আসেও না। তাদের কষ্ট একটাই, ভোটার হয়েও বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের একটু সহমর্মিতার দাবি এই মানুষগুলোর। ভোটের সময় সবাই মরকার আসে আমাদের কাছে, আইসা বলে কি যে আপা আপনার ভোটটা দিয়ে, আপা আপনার ভোটটা দিয়ে, কিন্তু ভোট যাওয়ার পরে মানে আমি হিজড়া নাকি তাদের কোনো ওই সময় এলাও থাকে না। আলাদা কোনো বরাদ্দ আসেনি, তবে সরকারি ভাতা পাবে এমন প্রত্যাশা সমাজসেবা উপপরিচালকের। শুধুমাত্র আসলে এক ভাতা বা আমাদের সরকারি আর্থিক সহায়তার উপর নির্ভর করবে না, পাশাপাশি আমাদের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। নতুন সরকারেরও অনেক বড় বড় বিভিন্ন ব্যক্তিবর্গ আছে, তারা যদি তাদের পাশে এই সময় এগিয়ে আসে, ঈদের সময়, আমার মনে হয় তাদের এই অভাবটা থাকবে না। নতুন সরকারের নতুন বাংলাদেশে নতুন ঈদ এলেও হাসি নেই তৃতীয় লিঙ্গের
সুবিধাবঞ্চিত এসব মানুষের মুখে। তাই সমাজের বিত্তবানরা একটু সহায়তার হাত বাড়ালেই ঈদ আনন্দ হবে সবার। পারভেজ হাসান, মাই টিভি, বরিশাল। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত সৌদি প্রবাসী মোশাররফ হোসেনের লাশ। একই সাথে সরকারের পক্ষ থেকে পরিবারকে প্রদান করা হয়েছে নগদ অর্থসহ আর্থিক অনুদানের চেক। সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের পাশাপাশি যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুদ্ধাবস্থায় প্রবাসীদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত 8 মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন বাংলাদেশের মোশাররফ হোসেন। দীর্ঘ 8 বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান মোশাররফ। পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে থেমে গেল তার নিজের জীবনেরই চাকা। ওনার কর্মরত অবস্থায় হঠাৎ করে ইরান হতে একটি মিসাইল ওনাদের ক্যাম্পে আঘাত করার অবস্থায় ওখানে 2 জন লোক নিহত হয়। তার মধ্যে মোশাররফ একজন, তার বাড়ি সখীপুর টাঙ্গাইল, আর একজন কিশোরগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটাই দিশেহারা পরিবারের স্বজনেরা। ওর ভাতিজার আর মার্কেট করা হয়নি, তার স্ত্রী তার বাবা মা সুখে কাতর। আমরা পরিবারগতভাবে ভেঙে পড়েছি, আমাদের উপার্জন করার মতো সেই ছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে 2 দেশের সহায়তায় মোশাররফ হোসেনের মরদেহ নিয়ে আসা হলো বাংলাদেশে। সকাল 11:15টায় লাশবাহী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ সংগ্রহের পর হস্তান্তর করেন তার পরিবারের কাছে। এ সময় মোশাররফ হোসেনের 2 সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেয়ার পাশাপাশি তার পরিবারের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ অবস্থায় প্রবাসীদের সহায়তায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। বর্তমানে যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা আছে, তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সরকারের প্রত্যেকেই কিন্তু, সিভিল এভিয়েশন সকলেই কিন্তু আমরা সচেষ্ট আছি। মোশাররফ হোসেনের পরিবারের কাছে সহায়তার নগদ অর্থ ও অনুদানের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান। পরে লাশবাহী গাড়িতে করে মোশাররফ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি টাঙ্গাইল শফিপুরে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সড়কপথে অতিরিক্ত ভাড়া আদায় করা দালাল চক্রের সঙ্গে বেশ কিছু বাস শ্রমিক ও মালিকরা জড়িত বলে জানিয়েছে খোদ সড়ক পরিবহন মালিক সমিতি। সকালে রাজধানীর বাংলা মোটরে সমিতির প্রধান কার্যালয়ে সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, বাস স্ট্যান্ডের বাইরে থাকা বিভিন্ন অবৈধ কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, তাই তাদের উচ্ছেদ না করা গেলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এবার ঈদে বাস যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনিয়ম পাওয়ায় বেশ কিছু কাউন্টার মালিকের বিরুদ্ধে জরিমানা ও সতর্কীকরণও করা হয়েছে। এদিকে কয়েকদিন আগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক এক বিবৃতিতে বলেন, ঈদ যাত্রার বাসে অতিরিক্ত 148 কোটি টাকা ভাড়া আদায় করা হচ্ছে। তার দেয়া এই তথ্য অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে সড়ক পরিবহন মালিক সমিতি। হায়দ্রাবাদে গিয়ে একটা কাউন্টারে দেখলাম ওই কাউন্টারটাই অবৈধ, তার কোনো নিজস্ব গাড়ি নেই, অর্থাৎ সে হলো একটা দালাল। এই কাউন্টারটাই একটা দালাল। আমরা সরকারের দৃষ্টিতে এটা এনেছি এবং সাংগঠনিকভাবে আমরা এটা নলেজে নিয়েছি। এটার সুরাহা হলো একমাত্র এই যে স্ব টার্মিনালের ভিতর থেকে এবং নির্ধারিত কাউন্টার থেকে, প্রকৃত গাড়ির কোম্পানির কাউন্টার থেকে যাত্রী যখন ভাড়া কাটবেন তখন এটা অ্যাকাউন্টেবিলিটি এবং কমপ্লেন এবং অনিয়ম হওয়ার সুযোগও থাকে না। যদি কোনো কর্মচারী করে তাৎক্ষণিক এটার প্রতিকার পাওয়া যাবে।